প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাকির একাডেমির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী আমরা ইতিমধ্যেই বিভিন্ন ভিডিওর মাধ্যমে শিখে ফেলেছি যে আর্থিক বিবরণীর এটা রেওয়া মিল দেওয়া থাকবে, সাথে কিছু অন্যান্য তথ্য দেওয়া থাকবে। সেই তথ্যগুলোকে নিয়ে আমাদের একটা আর্থিক বিবরণী পরিপূর্ণভাবে প্রস্তুত করতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা পেজ নাম্বার 153 মাধ্যমিক হিসাব বিজ্ঞান বইয়ের উদাহরণ 1 নম্বর অঙ্কটাকে আমরা আজকে করার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে শিখেছি যে বিশদ আয় বিবরণী দুই ধরনের হয়, এবং আমাদের আর্থিক অবস্থা বিবরণী করতে আমরা যে সমস্ত তিনটা বিবরণী সম্পর্কে আমরা জেনেছি, তার মধ্যে একটি হচ্ছে বিশদ আয় বিবরণী, একটি হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আরেকটি হচ্ছে আর্থিক অবস্থা পরিবর্তন বিবরণী। বিশদ আয় বিবরণী আবার দুই ধরনের হয়ে থাকে আমরা জানি। একটাকে বলা হচ্ছে এক ধাপ বিশদ আয় বিবরণী, আর একটা হচ্ছে বহু ধাপ বিশদ আয় বিবরণী। তো আজকে যে অঙ্কটা আমরা আজকে দেখতেছি সেটা হচ্ছে একটা চার্টার্ড অ্যাকাউন্ট অর্থাৎ সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক। সেবামূলক প্রতিষ্ঠানে যদি অঙ্ক থাকে, অর্থাৎ আমাদের মাঝে অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা কখন এক ধাপ ব্যবহার করব, কখন বহু ধাপ আয় বিবরণী ব্যবহার করব। যখন আমরা কোনো সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক পাবো, সেখানে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের এক ধাপ বিশদ আয় বিবরণীটা ব্যবহৃত হয়, এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধুমাত্র বহু ধাপ বিশদ আয় বিবরণীটা ব্যবহৃত হয়। যেহেতু এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের একজন অঙ্ক, সেটা অবশ্যই কী হবে, এই প্রতিষ্ঠানের সেবামূলক প্রতিষ্ঠান। যেমন এখানে বলছে কি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জনাব আর আকনের অডিট ফার্ম। অডিট ফার্ম কি? অর্থাৎ যারা সিএ করে, অর্থাৎ আমরা সিএ সম্পর্কে জানছি বা জানবো এক সময়, সিএ যারা করে তাদেরকে মূলত হচ্ছে তারা যে ফার্মগুলো চালায় অডিট ফার্ম। অডিটগুলো কি, হিসাব রক্ষকের হিসাবগুলোকে পুনরানিরীক্ষা করা, এটি হচ্ছে অডিটরের কাজ। সেক্ষেত্রে বলছে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল ও অন্যান্য তথ্য হতে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী ও আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে বলেছে। আমরা অলরেডি রেওয়া মিলটা দেখছি। রেওয়া মিলটা হচ্ছে মূলধন, অফিস সরঞ্জাম, পেশাগত বই, নিরীক্ষা, অফিস ভাড়া, বিদ্যুৎ বিল ও টেলিফোন বিল, নগদ তহবিল, বিনিয়োগ, শেয়ার, প্রাপ্ত লভ্যাংশ, অগ্রিম অডিট ফি, যাতায়াত, বিমা খরচ, বেতন ভাতা, ব্যাংক জমা উত্তোলন এবং অন্যান্য তথ্যদের মধ্যে দেওয়া আছে একটি প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা সম্পন্ন হয়েছে যার বিল এত টাকা এখনও পাওয়া যায়নি। তার মানে কি, যেহেতু বিলটা পাওয়া যায়নি, দ্যাট মিনস পাওয়া যাবে। 3 মাসের অফিস ভাড়া বকেয়া রয়েছে। বকেয়া জিনিসটা কি, যে ভাড়া দেওয়া হয়নি, দিতে হবে। এরপর বলছে অফিস সরঞ্জামের 10% অপচয় ধার্য করতে হবে। আমরা অপচয় সম্পর্কে জানবো। অপচয় হচ্ছে যে কোনো কিছু ব্যবহারজনিত, কোনো কিছু বলতে হচ্ছে স্থায়ী সম্পদ ব্যবহারজনিত কারণে বা সময়ের কারণে, সময়ের সাথে সাথে যে মূল্যের পরিবর্তন ঘটে সেটাকে বলা হচ্ছে অপচয়। আমরা হচ্ছে সরাসরি অঙ্কটা চলে যাই। প্রথমে আমরা হচ্ছে বিশদ আয় বিবরণীটা দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বিশদ আয় বিবরণী করার জন্য চেষ্টা করব। আমরা এখানে ইতিমধ্যেই রেওয়া মিল সম্পর্কে জেনেছি। তো এখন আমরা বিশদ আয় বিবরণীর যে সমাধান পর্বটা আছে আমরা সেটা দেখব। এখানে দেখো বলা হয়েছে যে একটি ছক আমরা দেখছি, বিবরণ, টাকা, 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 অর্থাৎ 3টি টাকার ঘর এবং একটি বিবরণের কলাম দিয়ে একটি ছক আমরা এঁকে নেব খাতায়। এবং এখানে বলছে আকন অ্যান্ড অ্যাসোসিয়েটস বিশদ আয় বিবরণী, এবং বলা হয়েছে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। অর্থাৎ আমরা সবসময় এই তারিখটাকে এভাবেই দেবো যে যেহেতু আর্থিক বিবরণী একটা বছরের শেষে প্রস্তুত করা হয়, অর্থাৎ পুরো বছরের হিসাবটাকেই আর্থিক বিবরণীর মাধ্যমে সমাপ্ত করা হয়, সেই জন্য আমরা বছরের শেষে হিসাবটিকে দিয়ে দেবো, শেষের তারিখে হয়। অর্থাৎ আমরা একটু আগে শিখেছি আর্থিক বিশদ আয় বিবরণী হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এক ধাপ বিশদ আয় বিবরণী, আর একটা হচ্ছে বহু ধাপ বিশদ আয় বিবরণী। সো আমরা এক ধাপ বিশদ আয় বিবরণী আজকে আমরা শিখবো। এক ধাপ বিশদ আয় বিবরণী মানে হচ্ছে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে দিলেই নিট মুনাফা বের হয়। অর্থাৎ আয় থেকে যদি ব্যয় ছোট হয় তাহলে নিট মুনাফা, আবার যদি ব্যয় বড় হয় আয় থেকে তাহলে নিট ক্ষতি। আমরা খেয়াল করব যে আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল নিরীক্ষা ফি, তার সাথে সমন্বয় ছিল প্রাপ্য, অর্থাৎ সেবা দিয়েছি কিন্তু টাকা পাইনি, সেটা আমরা এখানে যোগ করে দিয়েছি। প্রাপ্ত লভ্যাংশ এখানে যোগ করে দিয়েছি, সেগুলো যোগ করে হচ্ছে মোট আয় হয়ে গিয়েছে। এবং বাদ ব্যয়সমূহ আমরা যদি রেওয়া মিলের দিকে খেয়াল করি, যদি আমরা রেওয়া মিলে খেয়াল করি তাহলে দেখা যাবে যে এখানে আমাদের পেশাগত বই ছিল, সেটা একটা সম্পদ, অফিস সরঞ্জাম সম্পদ, মূলধন সম্পদ।
মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, আমরা এভাবে পড়বো। নিরীক্ষা ফি, এটা হচ্ছে আয়, আমরা আয়ের পাশে নিয়েছি। অফিস ভাড়া, এটা ব্যয়, আমরা ব্যয়ের পাশে নেব। বিদ্যুৎ বিল ব্যয়, ব্যয়ের পাশে নেব। নগদ তহবিল, এটা সম্পদের চলতি সম্পদ। বিনিয়োগ বা শেয়ার, এটাও দীর্ঘমেয়াদী সম্পদ। প্রাপ্ত লভ্যাংশ, এটা আমরা আয় নিয়েছি। অগ্রিম অডিট ফি, এটা আমরা হচ্ছে তারপর হচ্ছে যাতায়াত খরচ আমরা ব্যয় নেব। বিমা খরচ ব্যয় নেব। বেতন ও ভাতা ব্যয় নেব। ব্যাংক জমা সম্পদে যাবে। উত্তোলন হচ্ছে মূলধন থেকে বাদ যাবে, এবং আমাদের এখান থেকে সমন্বয়গুলোকে আমরা এর সাথে অ্যাডজাস্ট করে দেব। তাহলে আমরা ইতিমধ্যেই ব্যয়সমূহ জানতে পেরেছি। ব্যয়গুলো হচ্ছে অফিস ভাড়া, যার সাথে বকেয়া ছিল যোগ করে দিলাম। বিদ্যুৎ বিল, যাতায়াত খরচ, বিমা খরচ, বেতন ও ভাতা, অফিস সরঞ্জামের অপচয়, এই যে অপচয় বলা ছিল, অর্থাৎ স্থায়ী সম্পত্তি সবসময় কী হয়, অপচয় হয়। তাহলে এবার আয়সমূহ যোগ করে হয় 9,68,000 টাকা, ব্যয়সমূহ যোগ করলে হয় 4,95,000 টাকা। আয় থেকে ব্যয় বাদ দিলে বের হয়ে যাবে নিট মুনাফা 4,72,400 টাকা। তাহলে এইভাবেই আমরা বিশদ আয় বিবরণটা শেষ করে ফেলেছি। এবং এরপরে আমরা দেখছি মালিকানা সত্ত্বের বিবরণী। মালিকানা সত্ত্বের বিবরণী সম্পর্কে আমাদের পূর্বে ভিডিও আমরা দেওয়া হয়েছে, সেই ভিডিওতে আমরা গেলে মালিকানা সত্ত্ব সম্পর্কে খুব ভালোভাবে ধারণা পাবো। আমরা এখানে প্র্যাকটিসটা করে দিচ্ছি, যেমন মূলধনের সাথে নিট মুনাফা যোগ হয়, উত্তোলন বিয়োগ যায়, উত্তোলন বাদ দেওয়ার পরে যেটা টাকাটা বের হয় সেটার নাম হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব বা সমাপনী মূলধন। শিক্ষার্থীবৃন্দু, পরবর্তীতে আমরা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী নামে যে স্টেপটা আছে সেই স্টেপটা আমরা করব। এর মাধ্যমেই আমাদের আর্থিক বিবরণী শেষ হয়ে যাবে। স্থায়ী সম্পত্তি, অর্থাৎ প্রথমে সম্পদসমূহ লিখব, পরে দায়সমূহ লিখব। স্থায়ী সম্পত্তি দেখছো, প্রথমে আমরা অফিস সরঞ্জাম পেয়েছিলাম, সেটার সাথে অপচয় বাদ দেওয়া হয়েছে। পেশাগত বই বলেছিলাম সম্পদ, সেটাও এখানে দিয়েছি। তাহলে মোট স্থায়ী সম্পত্তি শেষ। তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ আমরা বলেছিলাম সম্পদ দিকে বসবে, সেখানে আমরা বসিয়েছি। চলতি সম্পদগুলো হচ্ছে প্রাপ্য, অডিট ফি, ব্যাংক জমা, নগদ তহবিল। এগুলো যোগ করার পর মোট সম্পত্তি দ্বারা হচ্ছে 9,04,400। এদিকে সমাপনী দায় বা মালিকানা সত্ত্বের মধ্যে যেটা আমরা বসেছি সেটা হচ্ছে মালিকানা সত্ত্বের বিবরণীতে ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছিলাম। এবং চলতি দায়গুলো হচ্ছে অগ্রিম অডিট ফি, বকেয়া, অফিস ভাড়া। এগুলো যোগ করার পর দেখো এই পাশে হচ্ছে সম্পদের যে টাকাটা আছে সে টাকার সাথে দায়ের টাকাটা কী হয়ে যাবে, মিলে যাবে। এর মাধ্যমে আমাদের আর্থিক অবস্থা বিবরণী সম্পূর্ণ হবে। আশা করি শিক্ষার্থীবৃন্দ সবাই বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে দিকে কমেন্ট করবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নিজের টাইমলাইনে শেয়ার করে রাখবে পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সকলকেই।